হ্যালো বন্ধুরা, তোমরা যদি ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ড পদের কারণে প্রিপারেশন নিচ্ছ তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। কারণ এই ভিডিওতে আমি ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ড পদের প্রিভিয়াস ইয়ারের কতকগুলা কোয়েশ্চেন আলোচনা করব। তাছাড়া আমি অনেকগুলা ভিডিও অলরেডি আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করে রেখেছি। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে গেলে তোমরা ইম্পর্টেন্ট আপডেটস পাবে। তাছাড়া 1 মাস পর থেকে নোটস পাবে, ঠিক আছে? তাই আমি রিকোয়েস্ট করব সবাইকে জয়েন হয়ে যাওয়ার জন্য। এবং 1 মাস পরে কেন? কারণ 1 মাস পর সেই কারণে আমি বলেছি যাতে সবাই জয়েন হয়ে যেতে পারে, ঠিক আছে? তারপর থেকে আমি নোটস দেবো, না হলে বারবার দিতে হবে, ঠিক আছে? এবং এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রেখে দাও, না হলে কিন্তু আমি ভিডিও দেবো কিন্তু তোমরা পাবে না, ঠিক আছে? তো নাম্বার 1 যে কোয়েশ্চেন, সেখানে বলা হয়েছে 1927 সালের ভারতীয় বন আইনটি নিম্নলিখিত কোন ভারতীয় বন আইন বাতিল করে প্রণীত হয়েছিল? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ভারতীয় বন আইন 1878, যেটা সেটা বাতিল করে প্রণীত হয়েছিল। অপশন বি শুদ্ধ উত্তর। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নাম্বার 2, সেখানে বলা হয়েছে ভারতীয় বন্যপ্রাণী সুরক্ষা আইন কবে কার্যকর হয়েছিল? ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট যেটা, সেটা কবে কার্যকর হয়েছিল? 1972 সালে কার্যকর হয়েছিল। নাম্বার 3, সেখানে বলা হয়েছে ভারতে পরিবেশ সুরক্ষা আইন কত সালে কার্যকর হয়েছিল? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 1986 সালে কার্যকর হয়েছিল। নাম্বার 4, সেখানে বলা হয়েছে ভারতে বন সংরক্ষণ আইন কবে কার্যকর হয়? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 1980 সালে কার্যকর হয়। তার পরবর্তী নাম্বার 5, ভারতে জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইনটি কবে কার্যকর হয়? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 1974 সালে। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 6, সেখানে বলা হয়েছে বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইনটি কবে কার্যকর করা হয় ভারতে? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 1981 সালে। অপশন বি শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 7, সেখানে বলা হয়েছে মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ত্বক বা স্কিন। অপশন বি। নাম্বার 8, সেখানে বলা হয়েছে যাদব পায়েং যে বনটি তৈরি করেছেন তার নাম কি? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে মোলাই বন। এবং যাদব পায়েং হচ্ছে আসামের একজন ব্যক্তি, ঠিক আছে? এবং যাকে ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া নামে জানা যায়, ঠিক আছে? তার পরবর্তী কোয়েশনস নাম্বার 9, সেখানে বলা হয় যে ভারতের পক্ষীবিদ কাকে বলা হয়? খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। আপনার বার্ড ম্যান অফ ইন্ডিয়া বলে কাকে জানা যায়? সেটা হচ্ছে সেলিম আলী। অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 10, সেখানে বলা হয়েছে কত সালে ব্রিটিশ সরকার সর্বপ্রথম ভারতে বন সংরক্ষণ আইন কার্যকর করেন? খুব ইম্পর্ট্যান্ট কোয়েশন। তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 1865 সালে। অপশন এ। নেক্সট কোয়েশনস নাম্বার 11, ইম্পেরিয়াল ফরেস্ট ডিপার্টমেন্ট কত সালে স্থাপিত হয়েছিল? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 1864 সালে স্থাপিত হয়েছিল। অপশন এ। নাম্বার 12, বায়ুমণ্ডলের কোন স্তরে বৃষ্টিপাত হয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারে বৃষ্টিপাত হয়। নাম্বার 13, বায়ুমণ্ডলের কোন স্তর রেডিও তরঙ্গ পরিবহনে সাহায্য করে? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে থার্মোস্ফিয়ার। অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী নাম্বার 14, বায়ুমণ্ডলের নিচের কোন স্তরটি বিমান ওড়ার জন্য সবচেয়ে আদর্শ, মানে সবচেয়ে উত্তম? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। অপশন এ। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 15, ওজোন স্তরটি বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে। অপশন ডি হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 16, সেখানে বলা হয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরটি টেলিযোগাযোগের জন্য ব্যবহৃত হয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে আয়নোস্ফিয়ার। অপশন ডি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 17, বায়ুমণ্ডলের কোন স্তরে বজ্রপাত দেখা যায়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ট্রপোস্ফিয়ারে বজ্রপাত দেখা যায়। তার পরবর্তী নাম্বার 18, বায়ুমণ্ডলের কোন স্তরটি মানুষের জন্য উপযুক্ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। অপশন এ। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 19, বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়ার অবস্থার পরিবর্তন হয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ট্রপোস্ফিয়ারে। অপশন এ।
এবং আমরা বাস করি ট্রপোস্ফিয়ারে, ঠিক আছে। তার পরবর্তী নাম্বার 20, বায়ুমণ্ডলের কোন স্তরে প্রায় সব মেঘ পাওয়া যায়? প্রায় সব মেঘ পাওয়া যায় কোন স্তরে বায়ুমণ্ডলের? সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ারে, অপশন ডি। তার পরবর্তী নাম্বার 21, সেখানে বলা হয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরের উপরে এক্সোস্ফিয়ার অবস্থিত? তো বায়ুমণ্ডলের একবারে নিচের স্তরটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, মানে এইভাবে বায়ুমণ্ডলের একবারে নিচের স্তর কি ট্রপোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, তারপর থার্মোস্ফিয়ার এবং একেবারে উপরে হচ্ছে এক্সোস্ফিয়ার। ওকে, তো কি হবে? ট্রপোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং তারপর এক্সোস্ফিয়ার, অর্থাৎ থার্মোস্ফিয়ারের উপরের স্তরটা হচ্ছে এক্সোস্ফিয়ার, ঠিক আছে। তো আনসার কি হয়ে যাবে? অপশন সি, থার্মোস্ফিয়ার হয়ে যাবে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 22, উল্কা বায়ুমণ্ডলের কোন স্তরে এসে পুড়ে যায়? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে মেসোস্ফিয়ার স্তরে, ঠিক আছে। তার পরবর্তী নাম্বার 23, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর নিচে দেওয়া হলো পৃথিবী থেকে সঠিক ক্রম কোনটি? অর্থাৎ পৃথিবী থেকে সঠিক ক্রমে, অর্থাৎ এইরকম একবারে নিচে ট্রপোস্ফিয়ার, তারপর কি স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর কি মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, তারপর এক্সোস্ফিয়ার। তো কি হবে আনসার আমাদের 23 নম্বর যে কোয়েশন, তার শুদ্ধ উত্তরটা হয়ে যাবে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার, অপশন এ হয়ে যাবে শুদ্ধ উত্তর। তার পরবর্তী নাম্বার 24 নম্বর যে কোয়েশন, সেখানে বলা হয়েছে আর্দ্রতা পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে হাইগ্রোমিটার যন্ত্র ব্যবহার করা হয়। নাম্বার 25, সেখানে বলা হয়েছে বাতাসের গতি মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে অ্যানিমোমিটার যন্ত্রটা ব্যবহার করা হয়। নাম্বার 26, নিচের কোন যন্ত্রটি জলের নিচের বস্তুর দিক ও গতি পরিমাপ করতে ব্যবহৃত হয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে সোনার যন্ত্রটা ব্যবহৃত হয়। নাম্বার 27, জলের গভীরতা পরিমাপ করতে কোন যন্ত্রটি ব্যবহৃত হয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ফেদোমিটার যন্ত্রটি ব্যবহৃত হয়। নাম্বার 28, সমুদ্রের গভীরতা পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ফেদোমিটার যন্ত্রটি ব্যবহার করা হয়। নাম্বার 29, সেখানে বলা হয়েছে মাটির আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? বা মাটির আর্দ্রতা মাপতে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে টেনসিওমিটার যন্ত্রটি ব্যবহার করা হয়। তার পরবর্তী নাম্বার 30, নিচের কোন যন্ত্রটি বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করতে ব্যবহৃত হয়? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ব্যারোমিটার, অপশন এ। তার পরবর্তী কোয়েশন নাম্বার 31, আলোর তীব্রতা পরিমাপের জন্য নিচের কোন এককটি ব্যবহার করা হয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ক্যান্ডেলা একক বা যন্ত্রটি ব্যবহার করা হয়। নাম্বার 32, সেখানে বলা হয়েছে কেইবুল লামজাও জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোয়েশন, সেটা হচ্ছে মণিপুরে অবস্থিত। তার পরবর্তী কোয়েশন নাম্বার 33, সেখানে বলা হয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোন জাতীয় উদ্যান পূর্ব হিমালয় উপ অঞ্চলের বৃহত্তম সংরক্ষিত এলাকা? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট নামদাফা জাতীয় উদ্যান বা রাষ্ট্রীয় উদ্যান, অপশন বি। তার পরবর্তী নাম্বার 34, উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী কোনটি? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে গোদাবরী, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 35, সেখানে বলা হয়েছে নিম্নলিখিত কোনটি পূর্ব দিকে প্রবাহিত নদী? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে দামোদর পূর্ব দিকে প্রবাহিত নদী। তার পরবর্তী নাম্বার 36, অরুণাচল প্রদেশে প্রবেশ করার পর ব্রহ্মপুত্র নদী কী নামে পরিচিত হয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে সিয়াং বা দিহং নামে, অপশন এ শুদ্ধ উত্তর। তার পরবর্তী নাম্বার 37, ব্রহ্মপুত্র নদ তিব্বতে কী নামে পরিচিত? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ইয়ারলুং সাংপু নামে পরিচিত, অপশন সি শুদ্ধ উত্তর। তার পরবর্তী নাম্বার 38, সেখানে বলা হয়েছে ভারতের মেঘালয় রাজ্যের নিচের কোন শহরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে মৌসিনরামে, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 39, ত্রিপুরার দীর্ঘতম নদী কোনটি? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে মনু নদী, ত্রিপুরার লংগেস্ট রিভার। তার পরবর্তী নাম্বার 40, ত্রিপুরার গোমতী নদীর উৎপত্তিস্থল কোথায়? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ডুমুর হ্রদ বা তীর্থমুখ, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী নাম্বার 41, নিম্নলিখিত ত্রিপুরার কোন নদী পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে হাওড়া নদী, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 42,
ফেনী নদী কোন দেশের সীমান্ত নির্ধারণে সাহায্য করে? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ভারত এবং বাংলাদেশ। নাম্বার 43, যে প্রক্রিয়ায় খাদ্যবস্তু ভেঙে অতি শুকনো কণায় পরিবর্তিত হয় তাকে কি বলে? এবং তাকে বলা হয় চর্বণ করা বলে। ওকে, অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 44, সেখানে বলা হয়েছে ভারতে ব্যাঘ্র প্রকল্প কত সালে শুরু হয়েছিল? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 1973 সালে। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নাম্বার 45, নিম্নলিখিত কোন কোন রাজ্যে একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তার শুদ্ধ উত্তরটা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং আসাম, এই দুটো রাজ্যে। তার পরবর্তী নাম্বার 46, ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ত্রিপুরা রাজ্যে অবস্থিত। তার পরবর্তী নাম্বার 47, নিম্নলিখিত কোন নদী পশ্চিমবঙ্গ এবং আসামকে বিভক্ত করেছে? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে শঙ্কুশ নদী। অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 48, সেখানে বলা হয়েছে নিম্নলিখিত কোন নদীটি ভারত বাংলাদেশ সীমান্তের একটি অংশ গঠন করে দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে উৎপন্ন হয় এবং বাংলাদেশে প্রবাহিত হয়? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ফেনী নদী। অপশন ডি হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 49, সেখানে বলা হয়েছে নিম্নলিখিত নদীগুলোর মধ্যে কোনটি হিমালয়ের পূর্বতম সীমানা চিহ্নিত করে? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ। অপশন সি। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 50, গঙ্গা নদী ও ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল যথাক্রমে কোথায় অবস্থিত? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে উত্তরাখণ্ড এবং তিব্বত। এবং আলাদা করে যদি আসে গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায় অবস্থিত, সেটা হয়ে যাবে উত্তরাখণ্ড, এবং ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল কোথায়, সেটা হয়ে যাবে তিব্বত। ঠিক আছে। তার পরবর্তী নাম্বার 51, নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে প্লাটিপাস, সেটা ডিম পাড়ে এবং সেটা হচ্ছে একটা স্তন্যপায়ী প্রাণী। তার পরবর্তী নাম্বার 52, নিম্নলিখিত কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? এবং তার শুদ্ধ উত্তরটা হবে ইচিডোনা বা একিডোনা। অপশন সি হয়ে যাবে শুদ্ধ উত্তর। এবং তার পরবর্তী কোয়েশন নাম্বার 53, আমের বিজ্ঞানসম্মত নাম কি? এবং তার শুদ্ধ উত্তরটা হবে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। অপশন বি হবে শুদ্ধ উত্তর। নাম্বার 54, তৈলবীজ নিম্নলিখিত কোনটির খুবই গুরুত্বপূর্ণ দল? এবং সেটা হচ্ছে বাণিজ্যিক ফসল, মানে তৈল ফসল সবগুলো হচ্ছে বাণিজ্যিক ফসল। ঠিক আছে, অপশন বি শুদ্ধ উত্তর। নাম্বার 55, সেখানে বলা হয়েছে ভারতের জাতীয় পাখির বিজ্ঞানসম্মত নাম কি? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে পাভো ক্রিস্টাটাস। অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 56, সেখানে বলা হয়েছে নিম্নোক্ত কোনটি সকল প্রাণীর জন্য শক্তির মূল উৎস? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে শ্বেতসার বা কার্বোহাইড্রেট। অপশন এ। তার পরবর্তী নাম্বার 57, ডায়াবেটিস মেলিটাসের রোগী বেশি পানি পান করে কারণ প্রস্রাবের মাধ্যমে ড্যাশের ক্ষতি হয়? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে প্রস্রাবের মাধ্যমে কি যায় ডায়াবেটিস রোগীদের? গ্লুকোজ যায়। ঠিক আছে, অপশন বি। নাম্বার 58, গুপ্তজীবী উদ্ভিদে পরাগরেণু বিকশিত হয়? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে গুপ্তজীবী উদ্ভিদে পরাগরেণু বিকশিত হয় রেণুজন কলা থেকে। অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 59, সেখানে বলা হয়েছে কোন মাধ্যমে শব্দ তরঙ্গের গতি তীব্র? তার শুদ্ধ উত্তরটা হচ্ছে গণমাধ্যমে। অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 60, সেখানে বলা হয়েছে মানুষের পাচনতন্ত্রের কোন অংশে পাচন ক্রিয়া সংঘটিত হয় না? অপশন এতে বলা হয়েছে পাকস্থলী। অপশন বি ক্ষুদ্রান্ত্র। অপশন সি গ্রসিকা এবং অপশন ডি মুখগহ্বর। এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে গ্রসিকা। গ্রসিকা যেটা, সেখানে পাচন ক্রিয়া হয় না, সংঘটিত হয় না। ঠিক আছে। তার পরবর্তী নাম্বার 61, নিচের কাকে ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া নামে জানা যায়? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে যাদব পায়েং। অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 62, 1864 সালে ইম্পেরিয়াল ফরেস্ট ডিপার্টমেন্ট নিচের কে প্রতিষ্ঠা করেন? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ডেট্রিক ব্রান্ডিস। অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 64, মনু নদীর উৎপত্তিস্থল কোথায়? এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ত্রিপুরা রাজ্যের শাখানতাং পর্বতমালা। অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 65, সেখানে বলা হয়েছে নিম্নোক্ত কোনটি একটি অধাতু এবং তরল পদার্থ?
এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ব্রমিন, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 66, নিম্নলিখিত কোন নদীটি ত্রিপুরার পৌষ সংক্রান্তি মেলার সঙ্গে সম্পর্কিত? এবং খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে গোমতী নদী, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর।